হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউরো ব্লগ। আমি স্বপন চৌধুরী স্টকহোম সুইডেন থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখানে থাকেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করেই আমি আজকে আমার এই কন্টেন্ট শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকে আমি অ্যাকচুয়ালি সিনেমা নিয়ে গল্প করব, আবারও সেই সিনেমা। কারণ আপনারা জানেন আমি সিনেমার লোক, সিনেমা নিয়ে কথা বলতে আমি ভালোবাসি এবং সিনেমা নিয়ে আমি অনেক কিছু জানি যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আজকে আমাদের বিষয় হলো আমাদের অনেক শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের একজন বলিষ্ঠ নায়ক, যাকে ড্যাশিং হিরো বলা হয়, সোহেল রানা ওরফে মাসুদ পারভেজ ভাই। সোহেল রানা সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই, কারণ সোহেল রানা সম্পর্কে আপনারা সবাই জানেন। সোহেল রানা কে, সোহেল রানা কতগুলো ছবি করেছেন, সোহেল রানা কেমন পপুলার ছিলেন, সোহেল রানার জীবনে সবচেয়ে হিট ছবিগুলো কোনটি, সেগুলো আপনারা জানেন। সেই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি শুধু একটি কথা বলতে চাই যে এই কয়েকদিন আগে পারভেজ ভাইয়ের একটা ভিডিও দেখলাম, মানে ভিডিওটা সবাই দেখেছেন আপনারা, যে উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, আজীবন সম্মাননা পুরস্কার, এবং ওটি পেয়ে উনি বেশ আবেগ আপ্লুত হয়ে গেছেন। এবং গত 46 বছর পর্যন্ত আমি কাজ করছি। এই সময়ের মধ্যে বোধহয় চলচ্চিত্র জগতের পাওনা যতটুকু আমার ছিল, আজ বোধহয় সেখানে তার ইতি হয়ে গেল। নো, নেভার। পারভেজ ভাই, আপনি শেষ হননি। ইতিহাসে অনেক বড় বড় শিল্পীদের এই ধরনের সম্মান পাওয়ার ইতিহাস আছে এবং তারা এখনও কাজ করে যাচ্ছেন। আমি যদি নাম বলতেই চাই তাহলে প্রথম বলতে হবে অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনজি 1991 সনে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, যেটা আজীবন সম্মাননার পুরস্কার পেয়েছিলেন সেই 1991 সনে। আজকে কিন্তু 2021, অনেক বছর আগে পেয়েছিলেন। 91-এর পর থেকে অমিতাভ বচ্চনজি অনেক 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 সিনেমা করেছেন, অনেক টক শো করেছেন, অনেক টেলিভিশনের প্রোগ্রাম করেছেন এবং উনি এখনও আমাদের মাঝে আছেন। তো আপনার তো এরকম ভাববার কোনো কারণ নেই যে আপনি কি আমাদের কাছ থেকে হারিয়ে গেলেন কিনা। নো, নেভার, আপনি আমাদের কাছ থেকে হারাবেন না। আপনার চলচ্চিত্রে যে অবদান, এটা এই দেশের মানুষ কোনো দিনই ভুলবে না। আমরা চাই আপনি আরও 100 বছর বাঁচুন এবং আপনি যতদিন বাঁচবেন আপনি সিনেমা শিল্পকে কিছু একটা দিয়ে যান। আপনি অনেক কিছু দিয়েছেন এবং আপনি এই সিনেমা করতে করতে একদিন পৃথিবী থেকে চলে যাবেন। আপনি এখনও কাজ করতে পারেন, এখনও কাজ করতে চাইলে করতে পারেন। এখন তো করোনার ব্যাপার, এরপরে আবার সিনেমা ঘুরে দাঁড়াবে, অবশ্যই আপনি আমাদের সাথে কাজ করবেন। যারা সিনেমা বানায় তারা আপনাকে নিয়ে আবার কাজ করবে। তো এই ব্যাপারে আপনি দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি এত বড় একটা সম্মাননা পেয়েছেন এবং এর জন্য আমরা চলচ্চিত্রের মানুষ গর্বিত, আপনাকে নিয়ে গর্বিত। প্রিয় বন্ধুরা, সোহেল রানা ওরফে পারভেজ ভাইয়ের সম্বন্ধে ছোট্ট একটু কিছু বলতেই হয়, কারণ আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। উনি কিন্তু একজন তুখোর ছাত্র নেতা ছিলেন। উনি ছিলেন একসময় ইকবাল হল, আজকে সার্জেন্ট জহুরুল হক হল যেটা, সেটার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ভিপি ছিলেন, এবং উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এবং
ইতিহাসে তার নামটি আরেকবার লেখা হবে। উনি প্রথম বাংলাদেশের প্রথম চলচ্চিত্র রিলিজ করেছেন অ্যাজ এ প্রডিউসার। ছবির নাম ওরা 11 জন। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, এই প্রজন্মের ছেলেপেলেরা খুব একটা জানে না। তবে ওরা 11 জনের প্রিন্ট কিন্তু এখনও ইচ্ছা করলে পাওয়া যায়, আপনারা দেখে নিতে পারেন যারা এই প্রজন্মের ছেলেপেলে আছেন। তো ইতিহাসে তার নাম লেখা থাকবে দুটি কারণে, একটি হলেন উনি, তিনটি কারণে। একটি হলেন উনি আমাদের চলচ্চিত্রের জন্য অনেক অবদান রেখেছেন। দ্বিতীয় হলেন উনি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র প্রযোজক যার ছবি স্বাধীন বাংলাদেশে প্রথম রিলিজ হয়েছিল, ওরা 11 জন। তৃতীয়ত উনি একজন মুক্তিযোদ্ধা। তো পারভেজ ভাইয়ের মতো এমন সব গুণে গুণান্বিত নায়ক আমরা হয়তো পাইনি এবং পাবও না। তো পারভেজ ভাই তো বেসিক্যালি সিনেমার লোক ছিলেন না। উনিও ইন্টারভিউ বলেছেন উনি কোনোদিন সিনেমার সাথে সম্পৃক্ত ছিলেন না বা কিছু একটা, বা ওনার মনে কোনোদিন স্বপ্নও ছিল না উনি সিনেমার নায়ক হবেন, এবং উনি নায়ক হয়ে গেছেন। এই গল্পটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হলো পারভেজ ভাই যখন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ওরা 11 জন রিলিজ করলেন, তারপর পারভেজ ভাই চিন্তা করলেন উনি একটা কমার্শিয়াল ছবি বানাবেন। অ্যান্ড কোনটা? মাসুদ রানা। ওকে, মাসুদ হি উইল বি দ্য প্রডিউসার। এবং সে আমার যতদূর মনে হয় উনি ডিরেকশন দেওয়ার সুপ্ত একটা বাসনা ওনার মধ্যে ছিল। কারণ কি, যে আপনারা অনেকেই জানেন না, আমি আজকে বলছি, আমি এগুলোর সাক্ষী, যে পারভেজ ভাই কিন্তু ছন্দ হারিয়ে গেল নামে একটি ছবি, যেটার পরিচালক ছিলেন শ্রদ্ধেয় প্রয়াত পরিচালক SM শফি। আমিও তার একজন সহকারী পরিচালক ছিলাম। উনি ছন্দ হারিয়ে গেল ছবির সময়, স্বাধীনতার আগের কথা বলছি আমি, মানে তখনও কিন্তু দেশ স্বাধীন হয়নি, যুদ্ধের আগে আগে এই ছবিটির শুটিং হচ্ছিল FDC-তে। আমি তখন যেতাম, ওখানে খালেদ হাসিম নামে একজন ভদ্রলোক ছিল, যিনিও প্রয়াত হয়েছেন পরবর্তী সময়ে সুইডেন এসে। উনি আমাকে সিনেমায় এনেছেন, ওনার সাথে আমি যেতাম। আমি ওনাকে, এই পারভেজ ভাইকে আমি তখন শফি ভাইয়ের এই সেটে দেখেছি ওই ছবিটির শুটিংয়ের সময়, ছন্দের গলে শুটিংয়ের সময়। উনি ওই চলচ্চিত্রের সাথে জড়িত, বা যে কোনোভাবেই হোক। তো এখন যেটা বুঝছি যে সে তখন হয়তো ডিরেকশনটা শিখছিল বা বুঝছিল কী করে সিনেমা বানাতে হয়। এগুলো কিন্তু স্বাধীনতার পূর্বের কথা বলছি আমি। স্বাধীনতার পর তো উনি সিনেমা বানালেন চাষি ভাইকে দিয়ে, তার পরবর্তীতে উনি সিনেমা বানাবেন মাসুদ রানা। তো মাসুদ রানা উনি হয়তো ডিরেকশন দেবেন। তো SM শফির সাথে তার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং যাতায়াত ছিল। SM শফি ওনাকে অনেক স্নেহ করতেন। SM শফিকে উনি আপনি করে বলতেন, SM শফিও সোহেল রানা ভাইকে আপনি করেই বলতেন। তো সেই সুবাদে SM শফির সাথে একটা অলিখিত চুক্তি হলো যে পারভেজ সাহেব আপনি ছবিটা স্টার্ট করুন, আমি ডিরেকশন দিয়ে দেবো প্রথম দিকে, তারপরে আস্তে 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 আপনার কাঁধে বন্দুকটা দিয়ে আমি চলে আসব। যেই কথা সেই কাজ, আরম্ভ হলো মাসুদ রানা। আমি কিন্তু তখন ওই ছবিরও সিম্পল একটা 3rd or 4th অ্যাসিস্ট্যান্ট। তো এই ছবিটি শুরু হয়ে গেল, ছবিটির শুটিং সব শুরু হয়ে যাবে। সেট পড়ে গেল 2 নম্বর ফ্লোরে। সবুর ভাই মারা গেছেন, সবুর ভাই সেট বানাচ্ছেন। হি ওয়াজ দ্য বেস্ট সেট ডিরেক্টর ইন বাংলাদেশ দ্যাট টাইম। হি ওয়াজ দ্য বেস্ট আর্ট ডিরেক্টর, নট সেট ডিরেক্টর, আর্ট ডিরেক্টর। তো চলছে, কিন্তু রানা কিন্তু এখনও, মাসুদ রানা কে করবে এটা কিন্তু এখনও নির্ধারণ হয় না। বিভিন্ন ছেলেপেলেরা আসছে, ইয়াং ড্যাশিং স্মার্ট ছেলেপেলেরা আসছে, তাদেরকে ইন্টারভিউ নিচ্ছে পারভেজ ভাই আলাদা করে, শহীদ ভাইকেও কাউকে কোনো সময় দেখাচ্ছে, কিন্তু কাউকেই পছন্দ হচ্ছে না। এদিকে কিন্তু দিন গড়িয়ে যাচ্ছে, সেট পড়ে গেছে। আপনারা যারা FDC-তে সেট পড়ে গেলে সেটের যেদিন পরে সেদিন থেকে ভাড়া গুনতে হয় আমাদের প্রযোজকদের, প্রযোজকদের। সেট পড়ে গেছে, সেই সেটে আবার একটা ছিল ক্যাবারে ডান্স। সেই ক্যাবারে ডান্সের শিল্পী আবার আনা হবে বোম্বে থেকে। নৌরিন নামে একজন মহিলা এসেছিলেন, তখন তো অনেক বছর আগের কথা, আমি বেশ ছোট ছিলাম। তো নৌরিনও এক সময় এসে গেছে, এসে তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল বা আজকে সেরাটন বা রূপসী বাংলা যাই বলুন, এখন বোধহয় সেরাটন আবার নাম, এখানে উঠে গেছে। এখন শুটিংয়ে তো ওই যে সিকোয়েন্সটা, যে গানটা করা হবে, সেই গানে মাসুদ রানার এন্ট্রি আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও মাসুদ রানা কে হবে সেটি কিন্তু নির্ধারিত হয়নি।
সবারই মাথা একটু খারাপের মতো হয়ে গেল। এখন কি হবে, নরিন এসে গেছে, সেট রেডি, এভরিথিং ইজ রেডি, বাট আর্টিস্ট রেডি না। এরকম তো ঘটনা, এটা একটা মানে বিশ্রী ঘটনা হয়ে গেল না। প্রডিউসারের অনেকগুলো টাকা প্রতিদিন খরচ হচ্ছে। এই তাড়াহুড়োর মধ্যে সবাই একটা ইনডিসিশনে আছে। এই সময় একদিন সকালবেলায় শহীদ ভাই সবাই এসছে, তো আমরা সব বসে আছি। শহীদ আবার তার সোফাতে বসে বা ফ্লোরে বসে, উনি নিচে যে কার্পেট আছে ওখানে বসে হেলান দিয়ে, এরপরে গালে হাত দিয়ে বসে থাকতো, সোফার মধ্যে হেলান দিত, দিয়ে বসে থাকতো, আর সবাই বিভিন্ন লোক সোফার মধ্যে বসে আছে। তো এখন কি করা যায়? এই তো ছবি, তো এই অবস্থা হলে তো সর্বনাশ হয়ে যাবে। এই টাকা পয়সা তো অনেক খরচ হয়ে যাচ্ছে, কিন্তু ছবি তো শুটিং শুরু করতে পারছে না, কারণ রানাকেই পাওয়া যাচ্ছে না। তো ওই দিন সকালবেলায় হঠাৎ করে শোয়েব এরকম গালে হাত দিয়ে অনেকক্ষণ ধরে পারভেজ ভাইয়ের দিকে তাকিয়ে আছে, মানে সোহেল রানার দিকে তাকিয়ে আছে। মানে যে যার মতো কথাবার্তা বলছি, তো হঠাৎ করে উনি বলল, পারভেজ সাহেব, আপনি সোহেল রানার কাজটা করেন, আপনি মাসুদ রানা হয়ে যান। জি? বলে আপনি মাসুদ রানার অভিনয়টা করেন। সারা ঘর তখন পিন পড়ার মতো স্তব্ধ হয়ে গেল এই কথাটা শোনার পর, কারণ কেউ কল্পনাও করতে পারে না যে স্বপ্নের মাসুদ রানার জন্য এত মানুষ খোঁজা হচ্ছে, এত বাছাবাছি হচ্ছে, তাদের মধ্যে কাউকেই পছন্দ হচ্ছে না। সোহেল রানাকে এখন বলতে, এই মাসুদ পারভেজকে বলছে মাসুদ রানার অ্যাক্টিং করতে। কিছুক্ষণ ঠান্ডা রইল ঘরটা, একটা শব্দ কেউ করলো না। পারভেজ ভাই তাকিয়ে বললো, শোয়েব ভাই আপনি করে কি বলছেন? আমার না আছে হাইট, আমি জীবনে করিনি অভিনয়, মাসুদ রানার চেহারার সাথে আমার কোনো মিল নেই, আমার ফিগারের সাথে কোনো মিল নেই। আমি মাসুদ রানা হলে এই ছবি কি চলবে নাকি, বা আমি পারবো নাকি? বলে দেখুন আপনার আমি প্রথম প্রশ্নে, উনি এইভাবেই বসে আছে এই গালে হাত দিয়ে, বলে দেখুন আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি পারভেজ সাহেব। আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, আপনার সাথে মাসুদ রানার কোনো মিল নেই, কিন্তু সিনেমা হলো বিশ্বাস করানোর একটা ব্যাপার। আপনি যাকে যে ক্যারেক্টারটা দিয়ে যদি বিশ্বাস করাতে পারেন দর্শককে, তাহলে আপনি সাকসেস হয়ে যাবেন। আর আপনি অভিনয় পারেন না, আপনাকে অভিনয় করতে হবে না। আপনি যেভাবে কথা বলেন, এই যে আমাদের সাথে এখন কথা বলছেন, যে টিউনে কথা বলেন, আন্ডার টিউনে কথা বলেন, আপনি মুখের মধ্যে এক্সপ্রেশন কম, রাগ করলেও আপনার চেহারার মধ্যে সেই রাগটা ফুটে ওঠে না, হাসলেও আপনার চেহারার মধ্যে এত ওই হাসিটা ফুটে ওঠে না। এটাকে আন্ডারটোন ডেলিভারি বলা হয় ফিল্মে। আমি তখনই শিখলাম কিন্তু আন্ডারটোন ডেলিভারি। এই আন্ডারটোন অ্যাক্টিংটা আপনি করে যাবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি আপনাকে মাসুদ রানা হিসেবে দর্শকের কাছে অ্যাকসেপ্ট করিয়ে দেব। না 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 শোয়েব, এগুলো কী বলে, এটা হবে না, এটা সম্ভব না। সম্ভব। আপনি একটা শিক্ষিত ছেলে, আপনি কেন এটা ভয় পাচ্ছেন? আপনি একজন সাহসী পুরুষ, আপনি কেন ভয় পাচ্ছেন? আর টাকার কথা ভয় পাচ্ছেন? যান, আমি আপনাকে গ্যারান্টি দিলাম, এই ছবি যদি কোনো কারণে ফ্লপ হয়, তাহলে ছবির সমস্ত টাকা আমি SM শফি আপনাকে দেবো, স্ট্যাম্প নিয়ে আসেন, আমি লিখে দিচ্ছি। বুঝতেই পারেন কত বড় চ্যালেঞ্জ। এনিওয়ে, গল্প আর বেশি বড় করবো না। এখান থেকেই একসময় ডিসিশন হয়ে গেল সোহেল রানা হবে মাসুদ রানা। কিন্তু একটা প্রবলেম দাঁড়ালো, পারভেজের মাথার চুল তখন রানার সাথে মিলিতভাবে ছিল, একটু কম ছিল। তো উনি বললো যে আপনি শুধু একটা কাজ করবেন, আমার জন্য আপনি 2-3টা উইক জোগাড় করবেন আপনার জন্য, আমার এই ছবির জন্য, মাসুদ রানার জন্য, কারণ আমি একটু আপনাকে অন্য ভাবে উপস্থাপন করতে চাই জনগণের কাছে। তো উইক কোথায় পাওয়া যায়? তখন তো বাংলাদেশে কেউ উইক বানায় না, দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরের ঘটনা বলছি। তো উইক যে পরবর্তী সময়ে বাংলাদেশে উইকের যে প্রচলন করেছে, যে ছেলেটি যার নাম জামান, সে এসেছিল পাকিস্তান থেকে, পাকিস্তানের মেকআপ ম্যান ছিল, ওইখান থেকে এসে বাংলাদেশে এসে এই উইকের প্রথাটা সেই প্রথম চালু করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত জামান কিন্তু তখন বাংলাদেশে আসেনি, তো বাংলাদেশে কোনো উইক পাওয়া যায় না। তো কী করতো, শুয়ে বললেন আপনি একটা কাজ করুন, আপনি কালকে সকালের ফ্লাইটে কলকাতা চলে যান, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, ওখানে উইক পাওয়া যায়, আমি জানি। ওখান থেকে আপনি আপনার চুলের মাপ দিয়ে চেহারার সাথে একটু মিলিয়ে ওদের বললেই হবে, আপনি 2-3টা উইক নিয়ে রাত্রে চলে আসুন। যেই কথা সেই কাজ। পারভেজ ভাই বোধহয় আর কেউ সাথে গিয়েছিল কেন আমি জানি না, কিন্তু আমাদের ইউনিটের কেউ জানে, পারভেজ ভাই কলকাতা চলে গেলেন, যে 2-3টা উইক নিয়ে সেদিন আর আসেনি, পরের দিন এসছেন, তারপরের দিন শুটিং। 2 নম্বর ফ্লোর, আজকের জসিম ফ্লোর যেটা আর কি,
তখনকার 2 নম্বর ফ্লোর ছিল, 2 নম্বর ফ্লোরে বিরাট সেট করেছে। সেই সেটে সোহেল রানা ওরফে মাসুদ পারভেজের প্রথম শুটিং। তো আমার প্রথম শটটা এখনও মনে আছে, আমি সেই ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। প্রথম শটটা আমার এখনও মনে আছে, একটা করিডোর দিয়ে সোহেল রানা মাসুদ পারভেজ ঘরে ঢুকে একটা ডেস্কবোর্ড থেকে একটা সিগারেট নেবে, সিগারেটটা ধরাবে, একটা লুক দেবে অলিভিয়ার দিকে। অলিভিয়া আছে পরে আউট ফ্রেমে। তো তখনকার শুটিং তো আপনারা এখন দেখেন না বা কেউ জানেনও না। তখনকার শুটিং হতো ব্লিম ক্যামেরা দিয়ে। এই ক্যামেরা কোনো শব্দ হতো না, একটা পিন পতন শব্দও হতো না যখন ফ্লোরটাকে কোয়াইট বলা হতো। তো প্রথম বলা হতো কোয়াইট, তারপরে কোয়াইট হতো, তারপরে বলা হতো সাউন্ড সিস্টেমটা থাকতো বাইরে, ফ্লোরের দরজা টরজা আটকিয়ে বাইরে বসতো সাউন্ড রেকর্ডিস্ট, তাকে বলা হতো সাউন্ড রেকর্ড করো। তারপরে বলা হতো স্লেট দাও, তারপরে বলা হতো ক্যামেরা, তারপরে বলা হতো সাউন্ডের পরে বলতো ক্যামেরা, তারপরে বলতো স্লেট দাও, তারপরে বলতো অ্যাকশন। এই অ্যাকশন যখন বলতো তখন পৃথিবীর বহু বড় বড় আর্টিস্ট এই ফার্স্ট শটের অ্যাকশনের সময় খেপে দেয়, একদম কেঁপে যায়। এরকম আমি কয়েকজনকে দেখেছি। সেই সমস্ত গল্প আমি পরে ডায়ার করব, কিন্তু সেই দিনের গল্পটা আমি শুধু করছি। তো যথাবিহিত শুটিং শুরু হলো, রেডি, এভরিথিং ইজ রেডি। অলিভিয়া এইদিকে আউট ফ্রেমে রেডি আছে, অলিভিয়াকে পরে প্যান করে ধরা হবে, বাচ্চু ভাই ধরবেন, ব্লিম ক্যামেরার উপরে ক্রেন ট্রলির মধ্যে বসে আছেন উনি। এসএম শফি সাহেব অর্ডার দিলেন, রেডি কোয়াইট। তো ডাইরেক্টর সাহেব তো কোয়াইট ফ্রেট কম করে, কোয়াইট করার সাথে চামচা যারা আমরা আছি অ্যাসিস্ট্যান্ট, আমরা সবাই কোয়াইট বলতাম একসাথে। কোয়াইট একদম কোয়াইট হয়ে যেত, উনি বলতেন স্টার সাউন্ড, ওদিকে স্টার সাউন্ড করে উনি বলতেন রোলিং হয়ে গেলো। তারপরে গিয়ে স্টিল ক্ল্যাপস্টিক দিতে হবে। তখনকার ক্ল্যাপস্টিক, এখন আপনারা ক্ল্যাপস্টিক অনেকে দেখেছেন শুধু লেখা থাকে, তখন ওটার মধ্যে একটা ইয়ের মতো ছিল, এরকম করে বাড়ি দিতে হয়, যে বাড়িটা পরবর্তীতে আমাদের যে এডিটর থাকে উনি ওই বাড়ি থেকে নিয়ে সাউন্ডটা মেশান, মানে সিঙ্ক্রোনাইজ করেন। তো রেডি বলা হলো, ক্যামেরা না বলা হলো রেডি, কোয়াইট হলো, ওদিকে বলা হলো সাউন্ড স্টার্ট সাউন্ড হয়ে গেল। আমি স্টিল দিয়ে গেলাম, আমার সিকোয়েন্স নাম্বারটা অ্যাকচুয়ালি মনে নেই, তবে যাই হোক মনে করেন 67 2/1। এই সময় যে একটা শব্দের একটা নিঃশব্দতা ভাব, এটা আপনারা যারা দেখেননি তারা বুঝতে পারবেন না। একদম সুনসান হয়ে গেল সব কিছু। ডাইরেক্টর সাহেব এসএম শফি বললেন অ্যাকশন। আসলো সোহেল রানা মাসুদ পারভেজ আসলো, ওখানটায় সিগারেটটা ধরলো, সিগারেট থেকে মুখ ঠোঁটে নিল, আউট ফ্রেম থেকে অলিভিয়া এসে তার লাইটার দিয়ে সিগারেটটা জ্বালিয়ে দিল। কাট। এই যে একটা শট, এই ফার্স্ট শট, ফার্স্ট টেক, ওকে। শোয়েব ভাই তখনই ওনাকে বললেন যে পারভেজ সাহেব আমার বোধহয় টাকা দিতে হবে না। তারপর সবাই বললাম, সবাই জানতে ছিল কেন, বলে পারভেজকে মাসুদ রানা হিসাবে পাবলিক অ্যাকসেপ্ট করবে। আমি তার এই ফার্স্ট শট দেখেই বলে দিলাম, তোমরা দেখো। এই যে গল্পটা বললাম, এই গল্পটা কিন্তু দুর্ভাগ্যবশত এই কাহিনীটা বা এই কৃতজ্ঞতাটা পারভেজ ভাই কোনো ইন্টারভিউ বা কারো কাছে স্বীকার করেন না। এখানে দুইটা সেট হলো, দুইটা সেট করা হলো, দুইটা সেটের সমস্ত কাজ এসএম শফি সাহেব করে দিলেন। তারপর ওনারা আউটডোরে গেলেন কবুরি আপাকে নিয়ে, ওখানে মনের রঙের গান টান সব বাকিগুলো করলেন। ছবি পারভেজ ভাইয়ের নামে রিলিজ হলো, ছবি সুপার ডুপার হয়ে গেল। কিন্তু পারভেজ ভাই কখনো বলেন না যে আমার নায়ক হওয়ার পেছনের গল্পটা এসএম শফির অনেক অবদান আছে। আমি কোন অবদানের বলছি? ফাইন্যান্সিয়াল কোনো অবদানের কথা বলছি না। আমি বলছি না ওনাকে টাকা পয়সা দিয়েছেন বা কিছু একটা, ওনাকে যে সাহসটা দিয়েছিলেন সেদিন, ওনাকে যে ভরসাটা দিয়েছিলেন সেদিন, এটা কয়জন দেয়? আপনি একটা কাজ শুরু করতে গেলে যদি আপনাকে কেউ ভরসা দেয়, কিন্তু পারভেজ ভাইয়ের আশেপাশের লোক কেউ কিন্তু ভরসা দেননি। সবাই পেছনে বলেছে, আমি শুনেছি যে এসএম শফি পাগল হয়ে গেছে, সাথে পারভেজটাকে ডুবালো। পারভেজ ভাই কিন্তু আজ পর্যন্ত কোথাও কোনো রকম ইন্টারভিউ বলেন না যে আমি যে সিনেমার নায়ক হয়েছি আমি হতাম না, আমি বিভিন্ন কারণে হয়েছি এবং এসএম শফি সাহেব আমাকে সাহস জুগিয়েছিলেন এবং আমাকে নায়ক বানানোর পিছনে তিনিই মূল নায়ক। আমি এই দুঃখটা এই জন্য বললাম, আমি এই গল্পটা অনেকের সাথে শেয়ার করেছি ক্যামেরার বাইরে, বাংলাদেশে অনেক আমার কন্টেম্পোরারি পরিচালক ভাইদের সাথে যেমন যারা আছে,
কিন্তু সেগুলো তো অন্য জিনিস। আজকে যেহেতু আমি ইউটিউবে একটা চ্যানেল করেছি, আমার বলার অধিকার আছে, তাই আজকে আমি ইউটিউবের মাধ্যমে সবাইকে জানালাম। যদি কেউ পারেন পারভেজ ভাইকে এই সিডিটা, এই কন্টেন্টটা পাঠিয়ে দিয়েন, তাকে বললেন যে আমি এটা বলেছি। আমি হয়তো এখনও বেঁচে আছি, আমি মিথ্যে বলেছি না সত্য বলেছি, পারভেজ ভাই তার বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি মিথ্যে বলিনি। তো পারভেজ ভাইয়ের কাছে আমার শুধু একটাই অনুরোধ, পারভেজ ভাই, শহীদ ভাই চলে গেছেন, আপনিও একদিন চলে যাবেন, আমরা সবাই চলে যাব। একটু কৃতজ্ঞতা যদি আপনি কোথাও দেখান, আপনি ছোট হবেন না, আপনি বড় হবেন। আপনি অনেক বড় মানুষ, আপনি অনেক ভালো মানুষ, আপনার কোনো বদনাম নেই চলচ্চিত্র অঙ্গনে। আপনি শুধু একবার বলে যেন যে আমাকে নায়ক বানানোর পিছনের কারিগর এস.এম. শফি, তাহলে আমরা খুশি হব, ওনার আত্মা শান্তি পাবে। তো পারভেজ ভাই সম্বন্ধে এই গল্প বলার পর আমার মনে হয় অন্য কোনো গল্প আপনাদের ভালো লাগবে না। আমার কাছে অনেক গল্প আছে পারভেজ ভাইয়ের, অনেক অনেক গল্প আছে। আমি ওনার সাথে একটা ছবিও করেছি অঞ্জু তাকে নিয়ে, যেটা নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ আর সোহেল রানা, এবং রুবেল এবং অরুণা বিশ্বাস, শত্রু ঘায়েল নামে ছবিটি। ওটার অনেক এক্সপিরিয়েন্স আছে। পারভেজ ভাই একজন ভালো মানুষ, এটা নিয়ে কোনো কথা নেই, কোনো বিতর্ক নেই। চলচ্চিত্রে কেউ বলতে পারবে না তার সম্পর্কে কোনো বদনাম নেই, তার সম্বন্ধে কোনো স্ক্যান্ডেল নেই, সে কাউকে কখনো ঠকাননি, উনি কাউকে সেটে কখনো লেট করে আসেননি, তার পরিবারের একটা ঐতিহ্য আছে। তো সব কিছুই ঠিক আছে পারভেজ ভাই, আপনি সব দিক দিয়ে ভালো। তো শুধু একটি জিনিস, একজন মৃত মানুষকে যদি আপনি স্বীকার করতেন, তাহলে আপনি আরও 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 অনেক বড় হতেন। তো বন্ধুরা, পারভেজ ভাই সম্বন্ধে গল্প করতে হলে আরেকদিন করবো। আজকে শুধু আমি এই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া নিয়েই কথাগুলো বলতে চেয়েছিলাম। কথার টানে কথা চলে এসছে, এই গল্পগুলো চলে এসছে। তো আপনারা ধৈর্য ধরে শুনেছেন, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আমি চলচ্চিত্রের গল্প করব আপনাদের সাথে ধীরে ধীরে। শুধু যদি চলচ্চিত্রের গল্প করি এই মুহূর্তে, তাহলে আমি সুইডেনে আছি, সুইডেনের কোনো কিছু দেখাতে পারবো না। একটা গ্রুপ চায় আমি যেন পরপর চলচ্চিত্র নিয়েই এপিসোড বানাই, কিন্তু আমি চাই না। আমি চাই আমি চলচ্চিত্রের গল্পও করব, প্লাস আপনাদেরকে এই বিদেশ বিহুই সম্পর্কে জানাবো। শুধু সুইডেনই না, আমার প্ল্যান আছে করোনাটা একটু শান্ত হলে দেশে যাবার আগে আমি 3-4টা আশেপাশের দেশ ঘুরে ভালো ভালো কিছু ভিডিও গেলে, কিছু ইনফরমেটিভ ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। থাকবেন আপনারা আমার সাথে, যদি ভালো লাগে থাকবেন, ভালো না লাগলে তো আর কিছু করার নেই। কারণ আজকাল তো অনেক ধরনের ভিডিও বেরোচ্ছে, এখানে কম্পিটিশন দিয়ে থাকা ভালো, থাকা অনেক টাফ। আমি আছি, আমি থাকবো, আমি কোনো কম্পিটিশনে নেই, আমি আমার মতো করে যাব। আপনারা আপনাদের মতো পছন্দ হলে দেখবেন, পছন্দ না হলে দেখবেন না। রাখি তাহলে আজকে, খুদা হাফেজ।